আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখে জীবিত ২০ ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এখন আর হামাসের হাতে কোনো ইসরায়েলি বন্দী নেই। ২৮ ইসরায়েলি লাশও ফেরত দেওয়ার কথা। অন্যদিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন প্রায় ২,০০০ ফিলিস্তিনি। সোমবার গাজায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে ২০ ইসরায়েলিকে হস্তান্তর করে হামাস। পরে হেলিকপ্টারে করে তাদের ইসরায়েলে নেওয়া হয়। হাজার হাজার গাজাবাসী এই হস্তান্তর প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। আল জাজিরা জানিয়েছে, মুক্তি পাওয়া ইসরায়েলিদের শারীরিক অবস্থা ভালো, তারা হাঁটতে পেরেছেন, চিকিৎসা সহায়তার প্রয়োজন হয়নি। এই বিনিময় প্রক্রিয়া উদযাপন করতে তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে হাজার হাজার ইসরায়েলি উপস্থিত ছিলেন। অনেকগুলো প্রশ্ন সামনে রেখে এই বন্দি বিনিময় সম্পন্ন হচ্ছে। প্রথম ধাপে বন্দি বিনিময় হবার পর পরবর্তী ধাপে হামাস যদি ট্রাম্পের চাওয়া অনুযায়ী অস্ত্র সমর্পণ না করে কি হবে? হামাস যদি গাজার শাসন ব্যবস্থায় বিদেশিদের মেনে না নেওয়ার ওপর অটল থাকে, তাহলে পরিণতি কি? যুদ্ধবিরতি কি টিকবে? দ্বীপ রাষ্ট্রভিত্তিক সমাধান কি আসলেই এগোবে? এসব অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও দ্বীপ রাষ্ট্রভিত্তিক সমাধান কিংবা ইসরায়েলি দখলদারিত্বের অবসান নিয়ে স্পষ্ট করে কিছুই বলেননি। বরং কিছুদিন আগে গাজা দখল করে পর্যটন কেন্দ্র বানানোর কথা বলেছিলেন তিনি। বিশ্ব যখন গাজার মানবিক পরিস্থিতি নিয়ে চরম উদ্বিগ্ন, তখন ট্রাম্প একতরফাভাবে ইসরায়েলের পক্ষে কথা বলেছেন। নেতানিয়াহুকে অস্ত্র সহায়তা অব্যাহত রেখেছেন। জাতিসংঘে উত্থাপিত একের পর এক যুদ্ধবিরতি প্রস্তাবে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে গত শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, গাজা থেকে ইসরায়েলিরা মুক্ত হওয়ার পরপরই সেখানকার ভূগর্ভস্থ নেটওয়ার্কের অবশিষ্ট ধ্বংস করবেন তারা। হামাস বলেছে, দখলদারিত্বের পূর্ণাঙ্গ অবসানের আগে তারা অস্ত্র সমর্পণ করবেন, এমনটা ভাববার প্রয়োজন নেই। এসব জটিল বাস্তবতার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর করছেন। সোমবার সকালে ইসরায়েলে অবতরণ করে তার উড়োজাহাজ। তিনি সাংবাদিকদের আবারও বলেছেন, গাজা যুদ্ধ শেষ হয়েছে। চুক্তি নিয়ে নেতানিয়াহুর ভূমিকার প্রশংসা করেন তিনি। আল জাজিরা জানিয়েছে, প্রয়োজনীয় মানবিক সহায়তা গাজা উপত্যকায় ঢুকতে শুরু করেছে। ফিলিস্তিনিরা উত্তর গাজায় তাদের বিধ্বস্ত ঘরবাড়িতে বসবাসের আয়োজন শুরু করেছেন। চুক্তি অনুযায়ী ইসরায়েল প্রতিদিন ৬০০ ট্রাক গাজায় প্রবেশ করতে দিচ্ছে। তবে কর্মকর্তারা বলছেন, খাদ্য, ঔষধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর মারাত্মক ঘাটতি এখনও রয়ে গেছে। হামাসের সিনিয়র সদস্য মোহাম্মদ নাজ্জাল রোববার বলেছেন, প্রতিরোধ আন্দোলনের নিরস্ত্রীকরণ ইসরায়েলি দখলদারিত্বের ধারাবাহিকতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দখলদারিত্ব শেষ হয়ে গেলে অস্ত্রের আর প্রয়োজন হবে না। নাজ্জাল আড়াইয়ে নভস্তিকে বলেন, প্রতিরোধ আন্দোলনের অস্ত্র থাকা উচিত কিনা এই প্রশ্নটি দখলদারিত্বের সঙ্গে সম্পর্কিত। দখলদারিত্ব অব্যাহত রেখে যদি অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়, তার অর্থ দাঁড়াবে প্রতিরোধ সংগ্রামকে নিষ্ক্রিয় করা। তা কখনো গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের ইতিহাস সাক্ষ্য দেয়, যখন কোনো ব্যক্তি শত্রুর কাছে তার অস্ত্র সমর্পণ করে, তখন শত্রু তাকে ভেড়ার মতো জবাই করবে। তাই দখলদারিত্বের অস্তিত্বের বিপরীতে অস্ত্র ধারণ আবশ্যক। যখন দখলদারিত্বের অবসান হবে, তখন অস্ত্রের আর কোনো প্রয়োজন থাকবে না। নাজ্জাল আরও জানান, আলোচনা আবার শুরু হলে হামাস গাজা উপত্যকার যুদ্ধ পরবর্তী শাসনের জন্য তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে। গাজা শাসনের জন্য আন্তর্জাতিক তত্ত্বাবধান সংস্থা চাপিয়ে দেওয়া কিংবা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়োগের সাম্প্রতিক প্রস্তাব প্রত্যাখ্যান করে নাজ্জাল এই প্রস্তাবকে ঔপনিবেশিক প্রশাসনের প্রত্যাবর্তন বলে বর্ণনা করেন। তিনি বলেন, একজন হাইকমিশনার নিয়োগ করে আমরা গাজা উপত্যকাকে পুরনো ঔপনিবেশিক শাসনের ধারণায় ফিরে যেতে দিতে পারি না। উচ্চ পর্যায়ের দূতদের ছাড়াই ফিলিস্তিনি জনগণের কাজ করার দক্ষতা ও সক্ষমতা রয়েছে। তার এই মন্তব্যগুলো এমন সময় আসে যখন জানা যাচ্ছে যুদ্ধ পরবর্তী গাজা তত্ত্বাবধানের জন্য সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মতো ব্যক্তিদের নাম বিবেচনা করা হচ্ছে। এই প্রস্তাবটি হামাস ফিলিস্তিনি সার্বভৌমত্ব এবং প্রতিরোধের অর্জনকে দুর্বল করার চেষ্টা বলে মন্তব্য করেছে। আগের দিন হামাসের এক সিনিয়র কর্মকর্তা এএফপিকে বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাওয়া অনুযায়ী হামাসের নিরস্ত্রীকরণের প্রশ্নই আসে না। তিনি এই ইস্যুকে আলোচনার অযোগ্য বলে বর্ণনা করেন। এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের উপপ্রধানমন্ত্রী এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা
পিএলওর কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি জেনারেল হোসেইন আল শেখ রোববার জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি সুসংহত এবং যুদ্ধ পরবর্তী পুনরুদ্ধার কাজ শুরু করতে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং অন্য সংশ্লিষ্ট অংশীদারদের সহযোগিতা করতে প্রস্তুত। আল শেখ এক্সে এক পোস্টে বলেন, পিএলও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গাজার যুদ্ধবিরতিকে স্থিতিশীল করতে, সহায়তা প্রবেশ অবাধ করতে, বন্দীদের মুক্তি দিতে এবং পুনরুদ্ধার ও পুনর্গঠন কাজ এগিয়ে নিতে কাজ করতে প্রস্তুত। তিনি আরও বলেন, এই অঞ্চলে টেকসই শান্তি অর্জনের প্রচেষ্টার সফলতা নিশ্চিত করার উপায়গুলো নিয়ে আলোচনা করতে তিনি ব্লেয়ারের সঙ্গে দেখা করেছেন। ওই বৈঠকে উভয় পক্ষ ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দুর্বল করে এমন যে কোনো পদক্ষেপ বন্ধ করার গুরুত্বের ওপর জোর দেয়, বিশেষ করে আটকে রাখা ফিলিস্তিনি তহবিল ফিরিয়ে দেওয়া এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানকে বাধাগ্রস্ত করতে পারে এমন যে কোনো পদক্ষেপ প্রতিরোধ করার ওপর জোর দেওয়া হয়। ফাঁস হওয়া মার্কিন নথি থেকে জানা গেছে, গাজা উপত্যকায় যুদ্ধের নিন্দা করলেও কয়েকটি প্রধান আরব রাষ্ট্র গোপনে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে তাদের নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে। নথি থেকে জানা যায়, গাজায় সংগঠিত অপরাধের ফলে জায়নবাদী শাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিরোধিতা ছড়িয়ে পড়লেও গত ৩ বছরে ৬টি আরব দেশ তেল আবিবের সঙ্গে তাদের সহযোগিতার মাত্রা জোরদার করেছে। এতে বলা হয়, সেপ্টেম্বরে কাতারে ইসরায়েলের বিমান হামলার পর এই সামরিক সম্পর্ক সংকটের মুখে পড়েছিল, কিন্তু গাজায় নতুন করে শুরু হওয়া যুদ্ধবিরতি তদারকি করার ক্ষেত্রে এখন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দ্য ওয়াশিংটন পোস্ট শনিবার প্রকাশ করেছে, গাজা যুদ্ধের সময় আরব সরকারগুলো জনসম্মুখে ইসরায়েলের তীব্র নিন্দা করলেও তাদের মধ্যে বেশ কয়েকটি দেশ গোপনে ইসরায়েলি সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বজায় রেখেছিল। পত্রিকাটি এবং ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট বা আইসিআইজের কাছে আসা মার্কিন নথি অনুসারে কমপক্ষে ৬টি আরব রাষ্ট্র সৌদি আরব, মিশর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতার রিজিওনাল সিকিউরিটি কন্ট্রাক্ট নামে একটি গোপন প্রতিরক্ষা কাঠামোতে অংশ নিয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়, কুয়েত ও ওমানকে সম্ভাব্য ভবিষ্যতের অংশীদার হিসেবে এতে তালিকাভুক্ত করা হয়েছিল। গাজায় যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তি চূড়ান্ত করতে মিশরের লোহিত সাগর তীরবর্তী অবকাশ যাপন শহর শার্ম আল শেখে একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সোমবারের এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের ২০ জনেরও বেশি নেতার উপস্থিত থাকার কথা। গাজা যুদ্ধ শেষ করতে একটি চুক্তি সম্পন্ন করার এই সম্মেলনের মূল কাজ বলে মার্কিন তরফে জানানো হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন তারা এই সম্মেলনে উপস্থিত থাকছেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা হামাসের কোনো প্রতিনিধি সম্মেলনে উপস্থিত থাকবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের প্রধানরাও এই সম্মেলনে উপস্থিত থাকছেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বলেছেন, যারা ইরানি জনগণের ওপর হামলা করেছে এবং ক্রমাগত হুমকি ও নিষেধাজ্ঞা দিয়ে চলেছে তাদের সঙ্গে তিনি এক টেবিলে বসতে পারেন না। এক্সে এক পোস্টে আব্বাস আরাকচি মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, তবে স্পষ্ট করেন যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বা তিনি নিজে কেউ শত্রুতাপূর্ণ প্রতিপক্ষের সঙ্গে দেখা করবেন না। আরাকচি ইসরায়েলের ১২ দিনের আগ্রাসী যুদ্ধের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বিমান হামলা এবং দেশের অর্থনীতি ও জ্বালানি খাতকে লক্ষ্য করে মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেন। গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ করে এমন যে কোনো ফিলিস্তিনি সিদ্ধান্তের প্রতি ইরানের দৃঢ় সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান এমন যে কোনো উদ্যোগকে স্বাগত জানায় যা গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ করতে এবং দখলদার বাহিনীকে বিতাড়িত করা নিশ্চিত করে। ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের মৌলিক অধিকার নিশ্চিত করার পূর্ণ অধিকার রয়েছে বলেও জানান তিনি। ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র কর্মকর্তা হিজাম আল আসাদ সতর্ক করে বলেছেন, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আরও গুরুতর ও সুনির্দিষ্ট প্রতিক্রিয়ার মুখোমুখি হবে ইসরায়েল। রোববার স্পুটনিক নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,
ইসরায়েল যদি গাজার জনগণের ওপর তাদের আগ্রাসন ও অবরোধ আবার শুরু করে, তবে আমরা আমাদের সামরিক অভিযানকে আরও তীব্রতা ও বিস্তৃত পরিধি নিয়ে আবার শুরু করব, যাতে ইসরায়েল তার অপরাধ ও আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়। এই উচ্চপদস্থ আনসারুল্লাহ কর্মকর্তা আরও উল্লেখ করেন, ইসরায়েল যদি গাজা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলে, তবে ইয়েমেনিরা ইসরায়েলের গভীরে স্পর্শকাতর লক্ষ্যবস্তু এবং লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা বন্ধ রাখবে। তিনি সতর্ক করে দেন, গাজায় অবরোধ বা হামলার কোনো ধারাবাহিকতা নতুন করে এবং তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে। 2023 সালের অক্টোবরে গাজায় শুরু হওয়া গণহত্যার প্রেক্ষাপটে ইয়েমেনি বাহিনী ইসরায়েলের সামরিক সম্পদ সরবরাহ বাধা দেওয়ার উদ্দেশ্যে একটি কৌশলগত সামুদ্রিক অবরোধ কার্যকর করে। একই সঙ্গে তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোতে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।